তারাতলায় দুই বস্তির মধ্যে গন্ডগোলে উত্তেজনা। গড়াগাছা বস্তি ও 10 নম্বর বস্তির মধ্যে ঝামেলা। গড়াগাছা বস্তির কয়েকজন যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ, ইট পাটকেল ছোড়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। সমস্যা কি নিয়ে সুকান্ত? দেখো, দুটো বস্তির মধ্যে বেশ কয়েকদিন ধরে একটা ঝামেলা চলছিল এবং আজকে 12টা-1টার পরে যেটা জানা যাচ্ছে যে গড়াগাছা যে বস্তি রয়েছে সেটি তার ঠিক পাশের বস্তি 10 নম্বর বস্তির ওপরে বেশ কয়েকজন যুবক এসে হামলা চালায় এবং এই ঘটনাতে 4 জন আহত হয়েছে যারা এই 10 নম্বর বস্তির বাসিন্দা, যার মধ্যে একজন মহিলাও রয়েছে। কি থেকে এই গন্ডগোল হলো গোটা বিষয়টি খতিয়ে দেখে নিউ আলিপুর থানার পুলিশ। যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে যায় ততক্ষণে কিন্তু যারা হামলাকারী ছিল তারা অনেকে পালিয়ে গিয়েছিল এবং ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে চারিদিকে ইট পড়ে আছে, কোথাও বেলচা পড়ে রয়েছে। 10 নম্বর বস্তি যাদের উপর হামলা চালায় তাদের যেটা বাসিন্দাদের অভিযোগ যে একটি বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন আগেও একবার গন্ডগোল হয়েছিল। আচমকাই আজকে এই পাশের বস্তি অর্থাৎ এই গড়াগাছা বস্তির বেশ কয়েকজন যুবক আসে, তাদের হাতে বেলচা ছিল, তাদের হাতে ইট ছিল, তারা আচমকাই আক্রমণ করে, বেশ কয়েকজন তাতে আহত হয় এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে নিউ আলিপুর থানার তরফে, কিন্তু কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আশপাশে যে সমস্ত সিসিটিভি ফুটেজ বা ভিডিও ক্যামেরাতে যাদেরকে গন্ডগোল করতে দেখা যাচ্ছে তাদের আইডেন্টিফিকেশন চলছে। কিভাবে এই হামলা চললো, কেনই বা হামলা চালানো হলো, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু এলাকা অনেকটাই কন্ট্রোলে রয়েছে। প্রায় আধ ঘন্টা অর্থাৎ 12টা থেকে 1টা, 12টা থেকে 12:30 পর্যন্ত এই গন্ডগোল চলে এবং সেই সময় বিক্ষোভকারীদের এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ সুকান্ত। মেয়েগুলোকে চাইবে না। দুটি বস্তির মধ্যে গন্ডগোল এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু এলাকাতে যথেষ্ট উত্তেজনা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ আলিপুরের 10 নম্বর বস্তির কাছে, যেখানে দুটি বস্তির মধ্যে মূলত ঝামেলা হয় এবং যেটা অভিযোগ যে 10 নম্বর বস্তির উপরে আজকে বেশ কয়েকজন যুবক আসে যারা বহিরাগত, তারা এসে হামলা চালায় এবং সেই সমস্ত যারা বস্তির বাসিন্দা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হয়। শুধুমাত্র তাই নয়, এই যে বেলচা যা পুলিশের তরফে এখানে কার্যত বাজেয়াপ্ত করে রাখা হয়েছে, এই বেলচা নিয়েও এই আক্রমণ চালানো হয় এবং ইতিমধ্যে নিউ আলিপুর থানার পুলিশ এখানে এসেছে। বেশ কয়েকজন তারা আহত হয়েছে, তাদেরকে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কি নিয়ে ঝামেলা গোটা বিষয়টি খতিয়ে দেখছে নিউ আলিপুর থানার পুলিশ। ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর খেজুরির বাঁশগোড়া বাজারে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানে 30শে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শহরের রাস্তা আটকে যদি একটি রাজনৈতিক দল প্রতি বছর জনসভা করতে পারে, তবে বিরোধী দল বদ্ধ জায়গায় কেন পারবে না? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনসভার অনুমতি মামলায় 21শে জুলাইয়ের প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর বিজেপিকে সভার অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানেই 30শে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা হাইকোর্ট জানিয়েছে 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। মামলাকারীকে বাঁশগোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে। সভায় 2000-এর বেশি লোক থাকতে পারবে না। 4 জন উদ্যোক্তার ফোন নাম্বার পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। যে মাঠে জনসভা হবে সেই মাঠ 2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি অদ্ভুতভাবে ওরা সবসময় বলে যে আমাদের অনুমতি দেয়নি। কেন সেটা তো জানতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। হয়তো ওখানে আরেকটি সভা আছে, হয়তো ওখানে সভা করার মতো জায়গা নেই, সভা আর কতজন হবে সেটা বলবে না। যেমন মিছিলের ক্ষেত্রে মিছিল করব, রুট বলবো না, তা হয় নাকি? অনুমতি পাবেন না, তারপর হাইকোর্টের দ্বারস্থ হবে। এটার মানে কোর্ট পর্যন্ত বলে দেয় যে আপনি রুটটা নির্দিষ্ট করুন আর বলে দিন লোক সংখ্যা কত হবে এবং অমুক সময় শেষ করতে হবে। শিলিগুড়িতে হয়েছিল। ফলে একটা রুলস তো আপনাকে ফলো করতে হবে। সম্প্রতি পানিহাটি এবং বর্ধমানে কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে কর্মসূচির অনুমতি নেন শুভেন্দু অধিকারী।
আর এবার খেজুরিতে তার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো 5ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক। ডেডলাইন 5ই ডিসেম্বর, তার মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাঠার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না। তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই, যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর। আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.